দেশের সার্বিক পরিস্থিতি নিয়ে প্রধান উপদেষ্টার সঙ্গে নাহিদ সহ 2 উপদেষ্টার সাক্ষাৎ, সর্বদলীয় বৈঠক ডাকার আহ্বান জামায়াত আমিরের। সাভারের ভূমি অফিসগুলো যেন আলাদিনের চেরাগ, ফ্ল্যাট বাড়ির মালিক পিয়ন পেশকার, সেবা প্রত্যাশীদের জিম্মি করে অর্থ আদায়। ভিসা জটিলতায় দিনাজপুরের হিলি ইমিগ্রেশনে কমেছে যাত্রী পারাপার, রাজস্ব আয় ঘাটতি, ক্ষতির মুখে ছোট বড় ব্যবসা প্রতিষ্ঠান। ক্যান্সার প্রতিরোধী মিষ্টি আলুর নতুন জাত উদ্ভাবন কৃষি বিশ্ববিদ্যালয়ের, উৎপাদন করা যাবে বছরব্যাপী, চাষাবাদে লাভবান হবেন কৃষকরা। এবং অনাহারে মারা যাচ্ছেন গাজাবাসী, চলছে ইসরায়েলি আগ্রাসন, নিজ ভূখণ্ডে সমর্থন হারাচ্ছে নেতানিয়াহু, উত্তপ্ত নেসের তেল আবিবে বিক্ষোভ। দেখছিলেন শিরোনাম সংবাদ সকালের, সঙ্গে আছি আমি শিকা আজিজ। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করেছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। সাক্ষাতে দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আলোচনা হয়েছে বলে জানা যায়। এছাড়াও 2 উপদেষ্টা আসিফ মাহমুদ ও মাহফুজ আলমও প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করেছেন। এদিকে চলমান পরিস্থিতি নিয়ে সর্বদলীয় বৈঠক ডাকার আহ্বান জানিয়েছেন জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান। ইউসুফ ভূঁইয়ার রিপোর্ট। দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করেছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। এনসিপির শীর্ষ পর্যায়ের সূত্র থেকে জানা যায়, বৃহস্পতিবার সন্ধ্যায় প্রধান উপদেষ্টার বাসভবন যমুনায় তার সঙ্গে দেখা করেন নাহিদ ইসলাম। জানা যায়, দেশের চলমান পরিস্থিতি নিয়ে প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করেন তিনি। সাক্ষাতে দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আলোচনা হয়। আলোচনায় নাহিদ ইসলাম জুলাই অভ্যুত্থানের আকাঙ্ক্ষা, দেশের নিরাপত্তা, সার্বভৌমত্ব ও জাতীয় ঐক্যের বিষয় নিয়ে আলোচনা করেন। এদিকে সন্ধ্যায় উপদেষ্টা মাহফুজ আলম ও আসিফ মাহমুদ সজীব ভূঁইয়াও প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করেন বলে জানা যায়। এদিকে বিভিন্ন ইস্যুতে হঠাৎ দেশের রাজনৈতিক পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠায় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসকে সর্বদলীয় বৈঠক ডাকার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান। ইউসুফ ভূঁইয়া, দেশ টিভি, ঢাকা। অন্তর্বর্তী সরকারের বিতর্কিত উপদেষ্টাদের বাদ দিয়ে অন্তর্বর্তী সরকারকে কেয়ারটেকার মুডে নির্বাচনের দিকে এগিয়ে যাওয়ার আহ্বান জানিয়েছে বিএনপি। দলটির দাবি, করিডোর ও বন্দর ব্যবস্থাপনার মতো জাতীয় গুরুত্বপূর্ণ ইস্যুতে সিদ্ধান্ত নেয়ার এখতিয়ার অন্তর্বর্তী সরকারের নেই। বিএনপির প্রস্তাব ও পরামর্শ বিবেচনা না করলে সরকারকে সহযোগিতার বিষয়টি পুনর্বিবেচনার হুঁশিয়ারি দিয়েছেন নেতারা। সাইফুল রিপনের প্রতিবেদন। দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে বৃহস্পতিবার গুলশানে চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে সংবাদ সম্মেলন করে বিএনপি। ফ্যাসিবাদ বিরোধী জাতীয় ঐক্যে লিখিত বক্তব্যে দলটির স্থায়ী কমিটির সদস্য ডক্টর খন্দকার মোশাররফ হোসেন বলেন, গেল 9.5 মাসে জন আকাঙ্ক্ষা পূরণ প্রশ্নের মুখে দাঁড়িয়েছে, জাতীয় ঐক্যেও ফাটল ধরেছে। অন্তর্বর্তীকালীন সরকারের সাম্প্রতিক কিছু কর্মকাণ্ডে সরকারের নিরপেক্ষতা নিয়ে জনমনে সংশয় সৃষ্টি হয়েছে। প্রধান উপদেষ্টার প্রেস সচিবের বক্তব্যে সমালোচনা করে তিনি বলেন, সব কাজ করার এখতিয়ার অন্তর্বর্তী সরকারের নেই। মানবিক করিডোর ও চট্টগ্রাম বন্দর সহ সরকারের বিভিন্ন বক্তব্য এবং কর্মকাণ্ডে জাতীয় স্বার্থ রক্ষিত হচ্ছে কিনা সেটা সর্বাগ্রে বিবেচনায় নেওয়া দরকার। এছাড়াও এমন জাতীয় গুরুত্বপূর্ণ ও দীর্ঘমেয়াদী নীতি নির্ধারণী কোনো সিদ্ধান্ত নেয়ার এখতিয়ার অন্তর্বর্তীকালীন সরকারের, অস্থায়ী সরকারের আছে বলে এদেশের মানুষ মনে করে না। নির্বাচন কমিশন ঘেরাওয়ের মতো কর্মসূচি উদ্দেশ্যমূলক ও রহস্যজনক বলেও মন্তব্য করেন খন্দকার মোশাররফ হোসেন। নির্বাচন কমিশন সাংবিধানিক দায়িত্ব হচ্ছে রাষ্ট্রপতি নির্বাচন, জাতীয় সংসদ নির্বাচন ও রাষ্ট্রপতি নির্বাচন অনুষ্ঠান। এমন বাস্তবতার স্থানীয় সরকার নির্বাচনের দাবিতে নির্বাচন কমিশন ঘেরাও করার বিষয়টি উদ্দেশ্যমূলক ও রহস্যজনক। বিতর্কিত উপদেষ্টাদের সরিয়ে দেওয়ার বিষয়ে ডক্টর খন্দকার মোশাররফ হোসেনের বক্তব্যে সমর্থন জানান দলের স্থায়ী কমিটির আরেক সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। এটাকে কমিয়ে কেয়ারটেকার মোডের দিকে যেতে হবে। সংখ্যা কমানোর কথা বলছে, বাড়ানোর কথা না। কারণ আপনি যখন কেয়ারটেকার মোডে যাবেন, সংখ্যা আমাদের জানা আছে কেয়ারটেকারের 10 জন ছিল, ঠিক আছে, আমরা সংখ্যা বলছি না, কিন্তু আপনাকে সেদিকে যেতে হবে। আর যারা যারা বিতর্কিত এখানে তাদেরকে বাদ দিলে আমাকে সেদিকে যেতে হবে, কারণ আমি এটা নিরপেক্ষ নির্বাচনের কথা বলছি।
নেতারা বলেন, পরামর্শ উপেক্ষা করলে সরকারের প্রতি সহযোগিতার বিষয়টি পুনর্বিবেচনা করবে বিএনপি। সরকার এরকম একটা পরিস্থিতি সৃষ্টি করছে যেখানে আমরা প্রথম দিন থেকে প্রকাশ্যে আমরা যে বলে গেছি যে আমরা এই সরকারের সহযোগিতা করতে চাই, তাদেরকে যৌক্তিক সময় দিতে চাই নির্বাচন করার জন্য। আমরা এখন বলছি যে এইরকম কর্মকাণ্ডের ফলশ্রুতিতে সেই সাহায্য সেইভাবে সহযোগিতা করাটা কঠিন। সংস্কার ও নির্বাচনের প্রস্তুতি একসঙ্গে চলতে পারে উল্লেখ করে ডিসেম্বরে ভোট আয়োজনে অবিলম্বে রোডম্যাপ ঘোষণার আহ্বানও জানান বিএনপির শীর্ষ নেতারা। যথাশীঘ্র সম্ভব। সাইফুল রিপন, দেশ টিভি, ঢাকা। সাভার আশুলিয়ার ভূমি সংক্রান্ত অফিসগুলো যেন আলাদিনের চেরাগ, যার ছোঁয়ায় বদলে যায় পিয়ন থেকে পেশকারের ভাগ্য। বছরের ব্যবধানে কেউ কিনেছেন বাড়ি, কেউ ফ্ল্যাট, আবার কেউ গড়ছেন বহুতল ভবন। সেবা প্রত্যাশীদের জিম্মি করে অবৈধভাবে অর্থ উপার্জনকারীদের বিরুদ্ধে যেন ব্যবস্থা নেয়ার কেউ নেই। ভূমি অফিসের দুর্নীতি নিয়ে দেওয়ান ইমনের ধারাবাহিক রিপোর্ট। আশুলিয়া এসিল্যান্ড অফিসের পাশে ছোট্ট দোকানের চাবি ক্রেতা ফিরোজ কিবরিয়া অভাবের তাড়নায় স্ত্রীকে পাঠিয়েছিলেন প্রবাসে। তবে এসিল্যান্ড অফিসের দালাল হয়ে ফিরোজ এখন 2 তলা বাড়ির মালিক। ভূমি ও এসিল্যান্ড অফিসের পেশকার, নায়েব সহ একাধিক কর্মকর্তার সঙ্গে ফিরোজের হট কানেকশন। আমি ব্যবসা করি, খারিজের কাজ করি। এই যে ভূমি অফিস আছে না আমাদের এই যে স্ল্যানের সামনে, এটা তো আমরা কিনছি বাড়িটা। কাজীমুদ্দিনের বাড়ি ছিল, তার বাড়ি আমরা কিনছি, আমার শ্বশুর কিনছে ধরেন 2-2.5 বছর আগে। আমার বউ বিদেশ গেছিলে, বিদেশে কিছু টাকা আনছে, 2 বছর থাকিয়েছিলে। আমার নিয়ে তো নিউজ আমার সব কিছু আমি ডিটেল আমি বলবো, সমস্যা নাই। আশুলিয়ার শিমুলিয়া ইউনিয়ন ভূমি অফিসের ওমেদার গাজী আল ইমরান আর তার ছোট ভাই গাজী মাহমুদ হাসান ইভান আমিনবাজার এসিল্যান্ড অফিসের অফিস সহকারী। বরিশাল থেকে সাভারে এসে একসময় ভাড়া বাসায় থাকলেও এখন পৌরসভায় 5 তলা ভবন, নির্মাণাধীন 3 তলা ভবন, প্লট, বিলাসবহুল ফ্ল্যাট সহ আবার সিটি সেন্টারে কিনেছেন দোকানও। দেশ টিভির অনুসন্ধানের পর আর দোকানে বসছেন না গাজী আল ইমরান। মুঠোফোনে যোগাযোগ করা হলে প্রতিবেদককে হুমকি দেন ইমরান। আর তার ছোট ভাই গাজী মাহমুদ হাসান ইভান ক্যামেরা দেখেই দৌড়ে পালান। আলী ইমরান দোতলায় ফ্ল্যাট কিনছে, 3 রুমের ফ্ল্যাট, প্রতিটা ফ্ল্যাট 3 রুমের। বাড়িওয়ালা 6 তলা আছে, ওনার আছে, মাঝে মাঝে এসে থাকেন। আমি জানি যে ওনার অন্য জায়গায় ফ্ল্যাটও আছে। আপনারা কি আমাকে কোনো টাকা দাবি করতেছেন? তাহলে এমন হয়রানি কেন করতেছেন? আপনারা আমাকে হয়রানি করতেছেন, বারবার এই যে ডিস্টার্ব করতেছেন, এগুলোর বিরুদ্ধে কিন্তু আমি ব্যবস্থা নেব ভাই। তখন অভিযোগ ব্যক্তি পান, তাহলে তাকে নিয়ে আপনি কি লিখবেন সেটা লিখেন। আশ্চর্য বিষয়, ক্যামেরা বন্ধ করেন। শিমুলিয়া ভূমি অফিসের সামনে কম্পিউটার দোকানগুলোতে খারিজ আবেদনকারীরা সাংকেতিক চিহ্ন দিয়ে নায়েব এবাইদুর রহমানের কাছে ফাইল পাঠান। পরে চিহ্ন মিলিয়ে কাজ করেন নায়েব। আর না থাকলে সেটিকে বিভিন্ন অজুহাতে ফিরিয়ে দেন তিনি। টাকা নিয়ে কিছুক্ষণ আগে একটা ছেলে আপনাকে টাকা দিল, আমার কাছে ভিডিও আছে। এটা কিসের টাকা নেন? আপনার পকেটে টাকাটা আছে, আমার কাছে ভিডিও আছে। আমি ওর কাছে টাকা চাইনি, উনি এমনি দিয়েছে। আমি ঝাড়ুদারের দায়িত্বে আছি। ঝাড়ুদারের রেকর্ড রুমে কি থাকতে পারে? রেকর্ড রুম? হ্যাঁ পারবে, এটা আমাদের লোক সংকট আছে, রতন একা পারে না, এই জন্য ওরে আমরা খাটাই। এই ও তো আমাদের সরকারি বেতন পায়, ও তার বাইরের লোক না, সহযোগিতা করতেছে, ও তার দায়িত্ব টাকা নিচ্ছে। এগুলো কিসের টাকা? সেটা ভাই আমি জানি না, কি টাকা নিয়েছে, কাটতে নিয়েছে, কি দিয়েছে, মানুষ কেন দেয়, মানুষ দেবে কেন? না যে আবার বাইরের কাজ নিয়েছে, এগুলো এর কাজই তো জিজ্ঞেস করেন। এমনি করতেছে, আমি টাকার বিনিময়ে কাজ করি। জিজ্ঞেস আমি অফিসের কিছুই না, আমার বাড়ি এখানে নলাম, আমার জায়গা আছে, সম্পত্তি আছে আমার। এদিকে এ বিষয়ে সম্প্রতি সংবাদ প্রকাশের পর আশুলিয়া থানাকে দুদকে লিখিত অভিযোগ পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত। আর যথাযথভাবে দুর্নীতিবাজদের বিচারের দাবি করছে সাভার দুর্নীতি প্রতিরোধ কমিটি। যারা দুর্নীতিগ্রস্ত তাদের যেন বিচারটা যথাযথভাবে হয় এবং তাদের আইনের আমলে আনার যে প্রক্রিয়াটা সেটা যেন আরো বেশি দৃষ্টি দেওয়া হয়, সেই প্রত্যাশা করি। ভূমি সংক্রান্ত অফিসগুলোতে সেবার নামে মানুষকে জিম্মি করে অর্থ আত্মসাতের বিরুদ্ধে এখনই কার্যকরী পদক্ষেপ নেওয়ার দাবি সচেতন মহলের। দেওয়ান ইমন, দেশ টিভি, সাভার। ভারত বাংলাদেশের ভিসা জটিলতায় দিনাজপুরের হিলি ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে কমেছে যাত্রী পারাপার। বন্দর কর্তৃপক্ষ বলছেন, ট্যুরিস্ট ও বিজনেস ভিসা বন্ধ থাকায় যাত্রী পারাপারের সঙ্গে কমেছে ভ্রমণ কর বাবদ রাজস্ব আয়। ক্ষতিগ্রস্ত হচ্ছে ছোট ছোট ব্যবসা প্রতিষ্ঠান। সহকর্মী হারুনুর রশিদের তথ্য ও ছবিতে জানাচ্ছেন আব্দুল্লাহ আল মারুফ। ভারত সরকার নতুন করে বিজনেস ভিসা ইস্যু না করায় ব্যবসায়ীরা পণ্য আমদানিতে পড়েছে বিড়ম্বনায়। শুধুমাত্র যেসব ব্যবসায়ীদের ভিসার মেয়াদ আছে তারাই এখন পারাপার হতে পারছেন। দিনাজপুর হিলি স্থলবন্দরে যাত্রী পারাপার কমে যাওয়ায় বিড়ম্বনায় পড়েছে ইমিগ্রেশন চেকপোস্টে থাকা শ্রমিক ও ছোট ছোট ব্যবসায়ীরা। এখন লোকজন কম, এই জন্য গাড়ি খুব কম ছাড়তেছি।
আশা করা যায় ভিসা ছাড়লে আরো আমাদের ব্যবসা বাণিজ্য ভালো হবে। আগে 4000-5000 টাকা বেচা হতো, এখন 1500, 1000 এরকম বিক্রি হয়। আমরা গাড়ি চালাই, ভাড়া লোকজন নাই থাকার কারণে ভাড়া হয় না, বসে থাকি। ব্যবসায়ীরা বলছেন ভিসা বন্ধ থাকায় সরাসরি ভারতে গিয়ে পণ্য কিনতে পারছেন না তারা। ভিডিও কলের মাধ্যমে পণ্য দেখে ক্রয় করতে হচ্ছে। ব্যবসা বাণিজ্যে এর ব্যাপক প্রভাব পড়ছে বলেও জানায় তারা। এখন আমাদেরকে আপনার হোয়াটসঅ্যাপ বা ভিডিও কলের মাধ্যমে পণ্য ওখানে দেখে কিনতে হচ্ছে, এখানে এসে দেখা যাচ্ছে পণ্যটা আরেক রকম হয়ে যাচ্ছে। ব্যবসা বাণিজ্যে ব্যাপক প্রভাব পড়েছে আমরা এই ভিসা না পাওয়ার কারণে। বর্তমানে হিলি ইমিগ্রেশন পোর্টে যাত্রী সংখ্যা অনেকটাই কমে গেছে বলে জানিয়েছে ইমিগ্রেশন চেকপোস্টের অফিসার ইনচার্জ। গেল অর্থ বছরে ভ্রমণ কর বাবদ এপ্রিল পর্যন্ত রাজস্ব এসেছে 9,11,43,000 টাকা, আর বর্তমান অর্থ বছরে ভ্রমণ কর বাবদ মাত্র 4,10,86,000 টাকার রাজস্ব আয় হয়েছে বলে জানিয়েছে হিলি কাস্টমস অফিস। মূলত ভারতীয় ট্যুরিস্ট ভিসা বন্ধ থাকার কারণে এবং মেডিকেল ভিসা সীমিত করার কারণে এই হিলি ইমিগ্রেশন পোর্টের যাত্রী সংখ্যা অনেকটা কমে গেছে। বর্তমানে 100-র নিচে যাত্রী প্রতিদিন এই পোর্ট দিয়ে যাতায়াত করতেছে। গত অর্থ বছরে যেখানে ডেলি 300 পারাপার হতো, এখন আমাদের যেহেতু প্যাসেঞ্জারের সংখ্যা কমে গেছে, সেক্ষেত্রে রেভিনিউ ও কমে গেছে। ভিসা জটিলতার কারণে যাত্রী পারাপার কমার পাশাপাশি ভারতের নিষেধাজ্ঞায় বন্ধ রয়েছে রপ্তানিও। স্বল্প পরিসরে চলছে আমদানি কার্যক্রম। নিউজ ডেস্ক, দেশ টিভি। দেখছেন সংবাদ সকাল। বরগুনার মাছের বাজারে আকার ও প্রকারভেদে প্রতি কেজিতে দাম বেড়েছে 100 থেকে 200 টাকা পর্যন্ত। বাজারে ইলিশ, রূপচাঁদা, চিংড়ি, বোয়াল সহ বিভিন্ন মাছের ঘাটতিও দেখা দিয়েছে। এ বিষয়ে আরও জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী রিয়াজ আহমেদ মুসা। রিয়াজ, মাছের সরবরাহ কম নিয়ে কি বলছেন ব্যবসায়ীরা? আমি এখন দাঁড়িয়ে আছি বরগুনা পৌর বাজার এলাকায়। বরগুনায় যেহেতু সাগরে 58 দিনের যে নিষেধাজ্ঞা থাকার কারণে সাগরে মাছের সরবরাহ অনেকটাই কম। মাছের সরবরাহ কম থাকার কারণে দামও অনেকটা বৃদ্ধি। আমরা একজন ক্রেতার সাথে কথা বলার চেষ্টা করি, আসলে মাছের দাম কেমন দেখছেন এবং মাছের সরবরাহ কেমন। আসলে সমুদ্রে অবরোধ চলার কারণে বাজারে মাছ নেই বললেই চলে। যা মাছ আছে সব চাষের এবং ঘেরের, তার দাম এত পরিমাণ বেশি, আমাদের মতো মধ্যবিত্ত ফ্যামিলির খেতে অনেক কষ্ট। নিম্ন আয়ের মানুষের যে কত পরিমাণ কষ্ট সেটা আসলে বোঝানো সম্ভব না। মাছের চাহিদা নাই বললেই চলে। অসংখ্য ধন্যবাদ। যেমনটা আসলে শুনছিলেন যে একজন ক্রেতা, তারা বলছেন মাছের সরবরাহ না থাকায় কিন্তু মাছের দাম অনেকটাই বৃদ্ধি পেয়েছে এবং ইলিশের দাম আজ 2000 থেকে 2500 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। রুই কাতলা 350 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। পাবদা 380 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। ছোট চিংড়ি যেটি নদীতে পাওয়া যায় সেটি 600 থেকে 700 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে এবং গলদা চিংড়ি 1400 টাকা কেজি দরে এই বরগুনার বাজারে বিক্রি হচ্ছে। এছাড়া নদীর যে পাঙাশ, যেটির চাহিদা বরগুনার বেশি রয়েছে, সেই নদীর পাঙাশের দাম 1200 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে এবং চাষের পাঙাশ 280 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। এছাড়া বোয়াল মাছ যেটি নদীর, সেটি 700 থেকে 900 টাকা দরে বিক্রি হচ্ছে। পোয়া 3 থেকে 400 টাকা দরে বিক্রি হচ্ছে। এছাড়া চাষের মাছের চাহিদা না থাকলেও সেটি কিন্তু 350 থেকে 400 টাকার নিচে কোনো মাছ কিন্তু পাওয়া যাচ্ছে না। সর্বোপরি আমরা যদি বলার চেষ্টা করি, এখানে যে বাজার সিন্ডিকেট, সেটি সরকার পরিবর্তন হয়, দল পরিবর্তন হয়, কিন্তু বাজার সিন্ডিকেট কিন্তু নতুন কোনো কারো হাত ধরেই কিন্তু সেই মাছের দাম কিন্তু বৃদ্ধি করছে এবং এই মাছের দাম বৃদ্ধির ফলে কিন্তু সাধারণ মানুষের মধ্যে ক্ষোভ বিরাজ করছে এবং এই মাছের দাম বিক্রেতারা যেমনটা বলার চেষ্টা করেছে যে নিষেধাজ্ঞা উঠে গেলে কিন্তু মাছের দাম অনেকটাই কমে আসবে। এই ছিল বরগুনা থেকে আমার কাছে সর্বশেষ। রিয়াজ, অনেক ধন্যবাদ আপনাকে। মাছের সরবরাহ নিয়ে বিস্তারিত জানছিলাম বরগুনা থেকে সহকর্মীর কাছে। জামালপুরের দেওয়ানগঞ্জ ও বকশীগঞ্জ উপজেলার সংযোগ স্থাপনকারী মন্দিপাড়া সেতুর মাটি এবং সড়কের বড় একটি অংশ পানির চাপে ধসে যাওয়ায় যোগাযোগ বন্ধ হয়ে গেছে। বিষয়ে আরও জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী রিয়াদ হাসান। রিয়াদ, সেতুর পাশের রাস্তা সংস্কার নিয়ে কি বলছেন কর্তৃপক্ষ? এই জামালপুরের এই বকশীগঞ্জ উপজেলা এবং দেওয়ানগঞ্জ উপজেলার সাথে যে সড়ক যোগাযোগ ব্যবস্থা ছিল, সেই সড়ক যোগাযোগ ব্যবস্থার মেরুরচরের আয়রমারি নন্দী এই মন্দিপাড়া যে গ্রামটি রয়েছে, এখানে অবস্থিত একটি সেতু। এই সেতুতে কয়েকদিন যাবৎ ভাঙন দেখা দেয় এবং এই ভাঙনের এক পর্যায়ে এখন যদি আপনাদের একটু দেখাই তাহলে দেখবেন যে
সড়ক যোগাযোগ কিন্তু বিচ্ছিন্ন রয়েছে, অর্থাৎ এই ভাঙনের কারণে বড় ধরনের কোনো গাড়ি কিন্তু জামালপুরের এই বকশীগঞ্জ এবং দেওয়ানগঞ্জে যুক্ত হতে পারছে না, এবং পাশাপাশি যুক্ত হতে পারছে না বলতে যাতায়াত করতে পারছে না এখান থেকে। এবং পাশাপাশি যদি আমি আপনাদের একটু দেখাই যে এই যে স্থানটি রয়েছে, এই স্থানটিতে বিশেষ করে এটি একটি খাল নদী ছিল, তবে এটি মূলত এই জিঞ্জিরাম নদীর যে পানি বৃদ্ধি পেয়েছে এই পানিটি দশানী নদীতে পড়ছে, এবং এটি মূলত দশানীর একটি শাখা নদী। তবে এই দশানী শাখা নদী হলেও এই নদী দিয়ে কিন্তু প্রচুর পরিমাণে স্রোত দেখতে পাচ্ছেন, এবং এতে করে আমরা এখানে এসে যেটি দেখেছি যে এই সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হওয়ার পাশাপাশি এই এলাকার প্রায় 50টির মতো বাড়িঘর ভেঙে গেছে এবং তারা কিন্তু অসহায় হয়ে পড়েছে। আমরা একটু কথা বলতে চাইবো এই এলাকার যারা রয়েছে তাদের সাথে, মূলত তাদের কি পরিমাণে ক্ষয়ক্ষতি হয়েছে সেটি বিষয়ে একটু কথা বলবো। এই যে আমরা এখানে জানতে পারলাম, দেখতে পারলাম যে প্রচুর পরিমাণে ভাঙন সৃষ্টি হয়েছে এবং এখানে নদীর রাস্তার যে মানে ভাঙন সৃষ্টি হয়েছে এবং পাশাপাশি রাস্তা কিন্তু বিচ্ছিন্ন হয়ে গেছে। আসলে কেমন ক্ষয়ক্ষতি হয়েছে আপনাদের? আমাদের দেওয়ানগঞ্জ বকশীগঞ্জের উপজেলা, এখানে রাস্তার যোগাযোগ বন্ধ। হ্যাঁ, এখানে 7 দিন ধরে এখানে ভাঙতেছে, কেউ উদ্যোগ নিতেছে না। আমাদের এখানে অনেক অনেক দূর লোক, গরিব মানুষ, এই যে বাড়ি ঘরে কালকে ভাঙছে, এখানে আবার এইদিকে ভাঙছে, এইদিকে অনেক ভাঙছে। আপনারা দ্রুত সরকার যেন দ্রুত ভাবে কাজটা করে, আর অনেক মানে ধান অনেক নষ্ট হয়ে গেছে গা, তারপরে বাড়ি ঘরে অনেক ভাঙচুর হয়েছে। হ্যাঁ হ্যাঁ, এই যে যেটি শুনছিলেন যে মূলত এই অঞ্চলের এই প্রচুর পরিমাণে পাহাড়ি ঢলের যে স্রোত, নদীর স্রোতের কারণে বাড়িঘর ভেঙে গেছে এবং পাশাপাশি এই রাস্তার বিচ্ছিন্ন রয়েছে। আমরা কথা বলেছিলাম বকশীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তার সাথে, তিনি যেটা বলেছেন যে দ্রুত সময়ের মধ্যে বিশেষ করে এই রাস্তাটি যাতে কাজ হয়, বিশেষ করে যাতায়াত ব্যবস্থা যাতে সচল হয় সেটির জন্য তারা ব্যবস্থা গ্রহণ করবে। এবং আমি আরেকটু বলে রাখি, মূলত এই আমরা পানি উন্নয়ন বোর্ডের সাথে কথা বলেছিলাম, তারা যেটি বলেছেন যে আজকে কিন্তু পানিটা তেমন বাড়েনি, অর্থাৎ পানি বৃদ্ধি হয়তোবা বিকেল নাগাদ, তারা যেটি বলেছেন বিকেলে হয়তোবা পানি কমের দিকে চলে যাবে। এই ছিল মূলত জামালপুরের বকশীগঞ্জের মেরুচর ইউনিয়নের রাস্তার সংযোগ যে ভেঙে গেছে সেখান থেকে সর্বশেষ খবর। রিয়াদ, অনেক ধন্যবাদ আপনাকে। জামালপুরের সংযোগ সড়কের বিস্তারিত জানছিলাম সহকর্মীর কাছে। উত্তর বঙ্গোপসাগর ও আশপাশের এলাকায় গভীর সঞ্চালনশীল মেঘমালা সৃষ্টি হচ্ছে। উত্তর বঙ্গোপসাগর, বাংলাদেশের উপকূলীয় এলাকা এবং সমুদ্র বন্দরসমূহে 3 নম্বর সতর্ক সংকেত দেওয়া হয়েছে। এ বিষয়ে আরও জানাতে ভোলা থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী ছোটন সাহা। ছোটন, সর্বশেষ আবহাওয়ার পরিস্থিতি জানাবেন। আপনি যেমনটি বলছিলেন যে আবহাওয়ার যে পরিস্থিতি, উত্তর বঙ্গোপসাগরে যে গভীর সঞ্চালনশীল মেঘমালা সৃষ্টি হয়েছে সেটির কারণে আসলে সমুদ্র বন্দরসমূহকে 3 নম্বর এবং নৌ বন্দরসমূহকে 1 নম্বর সতর্কতা সংকেত জারি হয়েছে, এবং যার প্রভাবে আমরা দেখেছি যে আসলে নদীগুলো উত্তাল রয়েছে। এবং বিআইডব্লিউটি এর পক্ষ থেকে কিন্তু আজকে সকাল থেকে বলা হয়েছে যে ছোট ছোট নৌযানগুলোকে চলাচলে কিন্তু তারা নিষেধাজ্ঞা জারি করেছে, এবং যে গভীর সমুদ্রে যে সমস্ত মাছ ধরার ট্রলার এবং নৌকা রয়েছে সেগুলোকে কিন্তু নিরাপদ আশ্রয়ে আসতে বলা হয়েছে। এবং আমরা কথা বলেছি জেলা দুর্যোগ ব্যবস্থাপনা কর্মসূচির যে উপপরিচালক, তার সাথে তিনি আমাদেরকে বলছিলেন যে আগামীকালকে কিন্তু দুর্যোগ ব্যবস্থাপনা কর্মসূচির যে বৈঠক জেলা পর্যায়ের সেটি কিন্তু ডাকা হয়েছে, এবং সেখানে আসন্ন যে ঝড় মোকাবেলায় তাদের যে করণীয় যে বিষয়গুলো রয়েছে সেগুলো সম্পর্কে বিস্তারিত জানানো হবে, এমনটি কিন্তু আমাদেরকে বলা হয়েছে। এবং আমরা কথা বলেছি পানি উন্নয়ন বোর্ডের সাথেও, তারা বলছিলেন যে আসলে নদীর পানি বৃদ্ধি পেয়েছে এবং এই বৃদ্ধির ফলে যে অবস্থা সৃষ্টি হয়েছে, বেড়িবাঁধগুলো যেগুলো মাটির বাঁধ রয়েছে সেগুলো কিছুটা হলেও ঝুঁকির মধ্যে পড়ছে। তবুও তারা বলছিলেন যে আসলে তারা সব ধরনের প্রস্তুতি নিয়েছেন। তারা বলছিলেন যে পর্যাপ্ত জিও ব্যাগ এবং কর্মকর্তাদেরকেও তারা প্রস্তুত রেখেছেন যদি ঝড়ের ফলে বা নদীর পানি বৃদ্ধির ফলে বাঁধে কোনো রকম ধস হয় সেক্ষেত্রে তারা তাৎক্ষণিক ব্যবস্থা নিতে পারেন। এবং আমরা সকাল থেকে দেখেছি যে আবহাওয়ার যে পরিস্থিতি, নদীগুলো উত্তাল রয়েছে, তবে এখনও কিন্তু রৌদ্র উজ্জ্বল আবহাওয়া। তবে জেলার কিছু কিছু স্থানে কিন্তু বৃষ্টিপাত হয়েছে এমনটি আমরা জেনেছি। এবং মানুষজন কিন্তু বিশেষ করে যারা নদীর উপকূলে বসবাস করছেন তারা কিন্তু অনেকটাই আতঙ্কিত, কারণ তারা ইতিমধ্যে দেখেছেন যে আসলে এই মে মাস জুড়ে যে সাধারণত যে ঝড়গুলো হয়ে থাকে, ঘূর্ণিঝড় সিডর, আইলা এবং
আমপান, মহাসেন সহ এই ঝড়গুলো কিন্তু এই মাসেই হয়েছে এবং এই মাসে যেহেতু আরেকটি ঝড়ের আশঙ্কা করা হচ্ছে, তো সেই হিসেবে তারা কিন্তু অনেকটাই আতঙ্কিত। এবং আমরা জেলা প্রশাসন থেকে জেনেছি যে আসলে 869টি আশ্রয় কিন্তু তারা ইতিমধ্যে প্রস্তুত রেখেছে এবং 19টি মাটি কিলো কিন্তু তারা প্রস্তুত রেখেছে। এবং আবহাওয়া পরিস্থিতি এবং সতর্কতা সংকেত যদি বেড়ে যায় সেক্ষেত্রে জেলা প্রশাসনের পক্ষ থেকে যে সতর্কতামূলক ব্যবস্থা, বিশেষ করে ঝড়ের আগে, ঝড় চলাকালীন এবং ঝড় পরবর্তী সময় যে ব্যবস্থাগুলো সেগুলো কিন্তু তারা নেবে, এমনটি আমরা জেনেছি। তো এ ছিল আজকের যে আবহাওয়া পরিস্থিতি নিয়ে সর্বশেষ তথ্য। ফিরছি স্টুডিওতে। ছোটন, অনেক ধন্যবাদ আপনাকে। ভোলা উপকূলের আবহাওয়া পরিস্থিতি জানছিলাম সহকর্মীর কাছে।